হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আগের ক্লাসে আমরা ভেক্টর বীজগণিতের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো দেখেছি। আজকের ক্লাসে আমরা যেগুলো দেখব সেগুলো হলো মোশন রিলেটেড কিছু কোয়ান্টিটি। যেমন 1 নম্বর দেখব ডিস্টেন্স বা দূরত্ব। 2 নম্বর দেখতে চলেছি ডিসপ্লেসমেন্ট। আর দেখব ক্যালকুলাসের বেসিক, যেমন 1 ইন্টিগ্রাল ক্যালকুলাস, এবং 2 ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আর কি দেখব? আর দেখব ভেলোসিটি, তার মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এই বিষয়গুলো আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে। তাই দেরি না করে শুরু করা যাক। প্রথমে জানব ডিস্টেন্স কাকে বলে। হোয়াট ইজ ডিস্টেন্স? ডিস্টেন্স বলতে আমরা যেটা বুঝে থাকি যে কোনো দুটি পজিশান আছে, একটা হচ্ছে ফার্স্ট পজিশন আর একটা হচ্ছে ফাইনাল পজিশন। এই ফার্স্ট পজিশন এবং ফাইনাল পজিশনে যাবার জন্য যে পথটুকু আমাকে অতিক্রম করতে হবে সেটাই হবে আমাদের ডিস্টেন্স। মানে 1 নম্বর পজিশন এ থেকে 2 নম্বর পজিশন বি পর্যন্ত যে কটা পাথ দিয়ে ট্রাভেল করা যায় না কেন, সেটা বড় পাথও হতে পারে, সেটা ছোট পাথও হতে পারে, যে পাথটা দিয়ে ট্রাভেল করব সেটাই হবে আমাদের ডিস্টেন্স। যেমন এখানে আমরা দুটো পাথ দেখাচ্ছি। ফার্স্ট পজিশনটাকে যদি আমি এ নাম দিই আর ফাইনাল পজিশনকে যদি আমি বি নাম দিই, এ থেকে বি এ যাওয়ার এই দুটো পাথ, তাহলে এই যে পাথ নাম্বার 1 আর এই হলো আমাদের পাথ নাম্বার 2। তাহলে এই পাথ নাম্বার 1 এবং এই পাথ নাম্বার 2 এই দুটোই আমাদের ডিস্টেন্স। ওকে, মাথায় রাখতে হবে যে ডিস্টেন্স সবসময় আমাদের একটা স্কেলার রাশি। ডিস্টেন্স সবসময় আমাদের স্কেলার রাশি হয়ে থাকে। আর ডিস্টেন্সের ইউনিট কি? ইউনিট সিম্পল, আমাদের লেন্থের ইউনিট। এসআইএ হবে আমাদের মিটার আর সিজিএসএ হবে আমাদের সেন্টিমিটার। ডাইমেনশন বা মাত্রা, মাত্রা আমাদের দৈর্ঘ্যের মাত্রা, সেটা সবসময় আমাদের এল। এই জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে। এরপর আসছি ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সরণ। অর্থাৎ ধরে নেওয়া যাক একটা বাড়ি আছে অমলের বাড়ি আর একটা হচ্ছে বিমলের বাড়ি। এখন এই অমলের বাড়ি থেকে বিমলের বাড়ি বিভিন্ন পথ দিয়ে যাওয়া যায়, যেটা আমরা একটু আগে দূরত্বের ক্ষেত্রে বললাম। কিন্তু একটা পথ তো থাকবে যেটা দিয়ে আমি খুব কম সময়, অর্থাৎ শর্টেস্ট টাইমে এ টু বি যেতে পারবো। তাই সেটা কী হবে? যেখানে আমাদের শর্টেস্ট টাইম লাগবে সেটা আমাদের শর্টেস্ট ডিস্টেন্সকে কভার করবে, তাই তো? তাহলে এ থেকে বি এ যাওয়ার জন্য যে শর্টেস্ট ডিস্টেন্সটা আমাদের মেনটেন করতে হবে সেটাকেই আমরা বলে থাকি ডিসপ্লেসমেন্ট। তাহলে সেটা আমাদের এ থেকে বি এর ডিসপ্লেসমেন্ট। যেমন এখানে একটা ছবির মধ্যে দেখানো যেতে পারে যে এটা ছিল রামের বাড়ি। রাম তার বাড়ি থেকে যাত্রা শুরু করে তার গার্লফ্রেন্ডের বাড়িতে যাচ্ছে। তাহলে এই রাম তার গার্লফ্রেন্ডের বাড়ি শর্টেস্ট ডিস্টেন্স বরাবর যেতে পারে বা একটা লং ডিস্টেন্স পাথ ট্রাভেল করে যেতে পারে। যদি রাম এই লং পাথটা ট্রাভেল করে, যেটা ছবিতে তোমাদের গ্রিন লাইন দিয়ে দেখানো হয়েছে, এই লং পাথটা ট্রাভেল করে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে গেলে সেটা হবে তাদের ডিস্টেন্স কভার হলো। আর রাম যদি একদম তার ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে শর্টেস্ট ডিস্টেন্স কভার করে সেটা আমাদের হবে ডিসপ্লেসমেন্ট। ওকে, নেক্সট একটা আমাদের প্রবলেমে আসা যাক। প্রবলেমটা কি বলছে? অ্যাজিউম ইউর স্কুল ইজ লোকেটেড 2
2 kilometers away from your home. In the morning, you are going to school, and in the evening, you come back home. In this entire trip, what is the distance traveled and the displacement covered? তার মানে কি বলতে চাইছে, সকালবেলায় তুমি তোমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে তোমার স্কুলে যাচ্ছ এবং সন্ধ্যার সময় ফিরে আসছো। তাহলে এই যে তুমি ট্রিপটা কভার করলে, এই ট্রিপে তোমার ডিসপ্লেসমেন্ট কত হলো, মানে সরণ কত হলো, আর ডিস্টেন্স তুমি কতটা কভার করলে, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখে নেওয়া যাক। মনে করা যাক এটা তোমার বাড়ি, হোম, আর এই হলো তোমাদের স্কুল। এখন তোমার বাড়ি থেকে তোমার স্কুলের রাস্তার পথটা হলো 2 কিলোমিটার। এটা আমাদের হয়ে গেল 2 কিলোমিটার। এখন তুমি সকালবেলা মর্নিংয়ে বাড়ি থেকে স্কুলে গেলে, আর ইভিনিংয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসলে। তাহলে তুমি ডিস্টেন্স কভার করলে কতটা, যে পাথটা তুমি মোট গেলে সেটা। তাহলে 2 কিলোমিটার মর্নিংয়ের আর 2 কিলোমিটার আমার ইভিনিংয়ের। তাহলে ডিস্টেন্স আমি টোটাল ট্রাভেল করলাম 4 কিলোমিটার। আর ডিসপ্লেসমেন্ট কতটা ট্রাভেল করলাম? ডিসপ্লেসমেন্ট এক্ষেত্রে আমার 0। কেন? আমাকে বলা হয়েছিল ডিসপ্লেসমেন্ট দুটো পজিশনের মধ্যে মিনিমাম ডিস্টেন্স। তার মানে আমি বাড়ি থেকে স্কুলে গেছি, আবার স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি, তাহলে আমার ইনিশিয়াল পজিশন আর আমার ফাইনাল ডেস্টিনেশন সেম। তাহলে যদি কোনো একটা ক্ষেত্রে আমার দেখা যায় এমন হয়েছে যে আমার ইনিশিয়াল পজিশন এবং আমার ফাইনাল পজিশন সেম হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে ডিসপ্লেসমেন্টটা আমাদের 0 হবে। ওকে, এবার আমাদের একটা প্রবলেম দেওয়া হয়েছে, বলা হয়েছে অ্যান অ্যাথলিট কভার 3 রাউন্ডস ইন আ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস 50 মিটার, which calculate the total distance and displacement traveled by him। বলা হয়েছে যে একটা 50 মিটার ব্যাসার্ধের একটা গোলাকার ট্র্যাক আছে, যার উপর একটা অ্যাথলিট, এই যে ছবিতে দেখা যাচ্ছে, এই অ্যাথলিটটা 3 পাক খেয়েছে। তাহলে এই 3 পাকে সে কতটা দূরত্ব কভার করবে এবং তার সরণি বা কতটা হবে। আচ্ছা, যেহেতু সার্কুলার পথে ট্রাভেল করছে, তাহলে এ কথা তো ঠিক যে তাদের ডিসপ্লেসমেন্ট 0। কেননা যেই স্টার্টিং পয়েন্ট থেকে সে স্টার্ট করছে, সাপোজ ধরে নিলাম এ স্টার্টিং পয়েন্ট, তাহলে 3 পাক খাওয়ার পরে সে এই এতেই ফিরে আসবে। তাই কি বলতে পারি ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে, যে আমাদের এক্ষেত্রে ইনিশিয়াল সমান সমান ফাইনাল পজিশন, ঠিক? অতএব ডিসপ্লেসমেন্টটা কত? ডিসপ্লেসমেন্ট আমাদের 0। আর পাথ ট্রাভেল করলে কতটা? সার্কুলার পাথটাকে সে 3 বার ঘুরেছে, তাহলে পাথ ট্রাভেল করেছে এই সার্কুলার পাথের সার্কামফারেন্স ইন্টু 3। আর ডিস্টেন্স 3 ইন্টু সার্কামফারেন্স। তাহলে 3 ইন্টু সার্কুলার পাথের সার্কামফারেন্স, দ্যাট ইজ 2 পাই আর। তাহলে 6 পাই আর এখানে রেডিয়াস 50, তাহলে 300 পাই মিটার সে ডিস্টেন্সকে ট্রাভেল করেছে। ঠিক আছে, এরপরে আসছি ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ P1 একটা পজিশন আছে আর P2 আরেকটা পজিশন আছে। তাহলে এই
P1 পজিশন টু P2 পজিশনের যে ডিস্টেন্স, মানে যে মিনিমাম ডিস্টেন্স, সেটাই আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ধরে নিচ্ছি এই P1 এর পজিশন ভেক্টর হলো R1 আর P2 পজিশন ভেক্টর আমাদের R2। তাহলে আমাদের বক্তব্য কি, যে P1 এর স্থানাঙ্কটা যদি আমার x1, y1 হয় আর P2 র স্থানাঙ্ক যদি আমার x2, y2 হয়, তাহলে এই R1 এই ভেক্টরটা আমার কত হবে, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ, আর R2 ভেক্টরটা আমার কত হবে, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ। এখন তোমার ট্রায়াঙ্গেল ল থেকে দেখলে কি বোঝা যাবে? ট্রায়াঙ্গেল ল থেকে দেখলে আমরা বুঝতে পারবো P1 টু P2 যে ডিস্টেন্স r, এটা আর কিছুই নয়, এটা আমাদের R2 মাইনাস R1, দ্যাট ইজ কি পেলাম ভেক্টরের ক্ষেত্রে, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। তাহলে ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর করলে আমরা কি পাচ্ছি, x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ। ঠিক, এটাই আমাদের 2 ডাইমেনশনালে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, এবার চলে আসা যাক নেক্সট প্রবলেমটা। বলছে ক্যালকুলেট দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফর এ পার্টিকেল মুভিং ফ্রম পয়েন্ট পি টু পয়েন্ট কিউ অ্যাজ শোন বিলো, ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে বলতে চাইছে এই পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে একটা পার্টিকেল মুভ করছে, তার ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে বলেছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টরের আমাকে মান বের করতে বলেছে। তাহলে যদি এই পি পয়েন্টটাকে বলি, পি পয়েন্টের পজিশন ভেক্টর R1, তাহলে এই R1টা আমার কত, R1 এখানে ছবি থেকে দেখতে পাচ্ছি 1 1 পজিশন হচ্ছে পি এর স্থানাঙ্ক 1, 1, তাহলে R1 হবে আমার i ক্যাপ প্লাস j ক্যাপ, দিস ইজ আওয়ার R1। আর R2 ভেক্টরটা আমাদের দাঁড়াচ্ছে পি এর পজিশন আমি পাচ্ছি, কিউ পজিশন পাচ্ছি 4, 2, সো R2 হচ্ছে 4 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ। এখন এই যে পি কিউতে যে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সেটা কত হবে, একটু আগে আমরা দেখলাম সেটা ডেল্টা r ইকুয়াল টু R2 মাইনাস R1, তাহলে এটা আমাদের আসছে 4 মাইনাস 1 i ক্যাপ প্লাস 2 মাইনাস 1 j ক্যাপ, দ্যাট ইজ 3 i ক্যাপ প্লাস j ক্যাপ। এখন মডিউলাস অফ ডেল্টা r, এটা আমাদের কত হবে, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ 9 প্লাস 1, দ্যাট ইজ রুট 10 ইউনিট মিটার দিলাম। তাহলে এই যে মডিউলাস অফ ডেল্টা r, এটা আমরা পেলাম ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড। ঠিক, এরপরে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সম্পর্কে জানব। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, ম্যাথমেটিক্সে হোয়াট ইজ ফাংশন। ম্যাথমেটিক্সে ফাংশন বলতে কি বুঝি, আমরা নিচু ক্লাসে শিখেছি, আমরা অনেক সময় লিখে থাকি y ইকুয়াল টু 4x প্লাস 3। তাহলে দেখতে পাচ্ছি যে ওয়াইটা জানতে গেলে আমাকে এক্সকে জানতে হবে, তাহলে y এখানে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এক্সটা আমার কি, এক্স এখানে আমাদের ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে একটা ফাংশন বুঝতে গেলে আমাদের দুটো জিনিস বুঝতে হচ্ছে, হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, হোয়াট ইজ ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে দেখ, এই সমীকরণটা থেকে দেখলে বোঝা যাচ্ছে যে ওয়াই বের করতে গেলে আমাকে এক্স জানতেই হচ্ছে, ওয়াই এর একটা নির্দিষ্ট মান বের করতে গেলে, কিন্তু এক্স কি ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট না, এক্স এর নির্দিষ্ট মানে ওয়াই এর একটা নির্দিষ্ট মান থাকছে।
সিমিলার কথা আমরা যদি ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা বিচার করা যায়, সেটাকে আমরা কীভাবে বিচার করতে পারি? দেখো, সকাল থেকে যদি রাত অবধি ওয়েদারটাকে অবজার্ভ করি তাহলে কি দেখব? সকালবেলায় আমার টেম্পারেচার ঠান্ডা আছে, মর্নিংয়ে আমার টেম্পারেচার কুল, যখন দুপুর হবে নুনে আমাদের টেম্পারেচার হট, অ্যান্ড ইভিনিংয়ে আবার কুল। তাহলে বুঝতে পারছি যে সময়ের সাথে সাথে আমার টেম্পারেচারটা পরিবর্তিত হচ্ছে। তাহলে টেম্পারেচার একটা ভ্যারিয়েবল যে এই টি বা টাইম ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে রয়েছে। তাহলে এখানে টেম্পারেচার একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, তাহলে এবার ডেরিভেটিভের ডেফিনেশনটুকুকে আমাকে বুঝতে হবে। ডেরিভেটিভের ডেফিনেশন বুঝতে গেলে ম্যাথমেটিক্সের ডেরিভেটিভ বলতে, যদি আমি কোনো একটা ফাংশন y ইকুয়াল টু এফ এক্স লিখি, তাহলে এফ প্রাইম এক্স এটা হলো ডিওয়াই ডিএক্স। এটা ডিনোট করে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, মানে এক্সের যতটুকু পরিবর্তন হবে তার জন্য ওয়াইয়ের কীরকম পরিবর্তন হতে পারে, যেহেতু ওয়াই এক্সের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ম্যাথমেটিক্সের ডেরিভেটিভের ডেফিনেশন বললে তাহলে ম্যাথমেটিক্সে যখন আমরা ডেরিভেটিভের ডেফিনেশন করব সেটা হবে লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকে আমরা বলি ডিওয়াই ডিএক্স। এটার ডেফিনেশন হলো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। তার মানে যদি এখানে গ্রাফের দিকে তাকাই দেখতে পাচ্ছি আমরা একটা ওয়াই, সেটা হলো আমাদের এফ এক্স ফাংশন, যেটাকে আমাকে আঁকা হয়েছে। তাহলে এই এফ এক্স ফাংশনের উপর যদি আমি এক্স আর ওয়াইয়ের একটা সেগমেন্ট এইভাবে কেটে নিই এবং এক্সকে কতগুলো ক্ষুদ্র 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 অংশে ভাগ করছি, তাহলে এক্সের এই যে ক্ষুদ্র ভাগগুলোকে আমি যত ছোট করতে থাকবো, ছোট করতে 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 আমরা একটা টাইমে এই ওয়াইয়ের উপর একটা পয়েন্ট পি পাবো, এবং এই পি পয়েন্টের উপর যে ট্যানজেন্টটা আঁকবো এই ট্যানজেন্টটাই আমাকে ডিনোট করবে ডিওয়াই ডিএক্স। তার মানে ডেরিভেটিভ আর কিছুই করে না, পি পয়েন্টে আমাদের এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভের ট্যানজেন্ট বা নতিকে ডিনোট করে। ঠিক, এরপরে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট ফাংশনের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সম্পর্কে জানতে হবে। যদি এই ফাংশন এফ অফ এক্সকে বলি সাইন এক্স, তাহলে এফ প্রাইম এক্স আমাদের হবে কজ এক্স। যদি আমাদের ফাংশন দেওয়া থাকে এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স, তাহলে আমাদের এফ প্রাইম এক্স হয়ে যাবে মাইনাস সাইন এক্স। যদি আমাদের ফাংশন এফ অফ এক্স সমান সমান ট্যান এক্স বলা থাকে, তাহলে এফ প্রাইম এক্স হবে সেক স্কোয়ার এক্স। যদি আমাদের ফাংশন এরকম দেওয়া থাকে যে কট এক্স, তাহলে এফ প্রাইম এক্স হবে আমাদের মাইনাস কোসেক স্কোয়ার এক্স। যদি এফ অফ এক্স আমাদের সেক এক্স দেওয়া থাকে, তাহলে আমাদের এফ প্রাইম এক্স হবে সেক এক্স ট্যান এক্স। যদি ফাংশনটা আমাদের এফ এক্স সমান সমান কোসেক এক্স দেওয়া হয়, তাহলে এফ প্রাইম এক্স বা ডেরিভেটিভ অফ কোসেক এক্স হবে আমাদের মাইনাস কোসেক এক্স কট এক্স। সিমিলারলি যদি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে এটা হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন।
আবার বলতে পারি ddx অফ 1/x হবে ln x। যদি আমি ddx অফ ln x করি সেটা হবে আমাদের 1/x। ওকে, সিমিলারলি আমরা এইভাবে লিখতে পারি যে du dv একটা ফাংশন আছে, এটাকে আমরা লিখতে পারি du dx ডিভাইডেড dv dx, যেখানে u এবং v x এর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেখানে u অ্যান্ড v বোথ x ডিপেন্ডেন্ট। ওকে, এই বেসিক ফাংশনের ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ডেরিভেটিভ আমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। এর পরের ধারণা নেব আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন। দেখো, যদি আমরা একটা সাধারণ আয়তক্ষেত্রকে কল্পনা করি, আমরা কি জানি, তার এরিয়া হবে আমাদের লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে ছবি থেকে যদি আমি এই আয়তক্ষেত্র লেন্থটা বলি, তাহলে লেন্থটা তোমরা দেখতে পাচ্ছ এই যে সি, এই যে রেড দিয়ে যেটাকে দেখানো হয়েছে এইটা সি, তাহলে লেন্থ আমার সি আছে। আর ব্রেথটা কত হবে? ব্রেথটা হবে এ থেকে বি এর ডিস্টেন্স, সেটা কি, সেটা আমাদের বি মাইনাস এ। তাহলে লেন্থ সি ইন্টু আমাদের বি মাইনাস এ, এটা হচ্ছে আমার এই আয়ত্তকার চিত্রটার এরিয়া। কিন্তু যদি আমাকে এরকম একটা ফাংশন দেওয়া হয় y=fx, সেটা আমার কতটা এরিয়া গ্রাফের মধ্যে এনক্লোজ করবে এটাকে যদি আমাকে বের করতে বলা হয়, তাহলেই পড়ে যাব আমরা বিপদে। কিন্তু এই এরিয়াটাকেও বের করা যায় এবং এই এরিয়াটাকে আমরা খুব সহজে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে পারি। সেটাকে আমরা কি করে বের করব সেটা আমাদের এখন দেখার ব্যাপার। দেখো, এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই fx কার্ভটা আছে, যেটা আমাদের এই এরিয়াটাকে এনক্লোজ করেছে। তাহলে এই এরিয়াটাকে যদি আমার বের করতে হয়, তাহলে আমি কি করব, এই যে এ থেকে বি পর্যন্ত আমাদের এক্স অক্ষের উপর যে ডোমেনটা আছে, এই ডোমেনটাকে আমি ক্ষুদ্র 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 কতগুলো সেগমেন্টে ভাগ করে নেব। তাহলে এটাকে যদি ভাগ করি, তাহলে আমরা কতগুলো এরকম ক্ষুদ্র 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 আয়তক্ষেত্র পাবো। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রগুলো আছে, এই আয়তক্ষেত্রটাকেই যদি আমি সাম আপ করি, তাহলে আমি কি পাবো, তাহলে আমি এই টোটাল ক্ষেত্রটার এরিয়া পেয়ে যাব। যদিও এই ক্ষুদ্র একটু এরর আমাদের থেকে যাবে, কিন্তু তাও আমরা এই কার্ভ দ্বারা এনক্লোজ এরিয়া বের করতে পারবো। তাহলে এটাকে আমি যদি বের করার চেষ্টা করি, তাহলে কি করব, এ পজিশনে ওয়াই এর যে ভ্যালু সেটা আমাদের আছে এফ অফ এ। তাহলে এফ অফ এ আমাদের লেন্থ, তাহলে ব্রেথটা কত, ব্রেথটা আমাদের ডেল্টা এক্স। এরপর আসছে আমাদের পরের পজিশনে এফ অফ এক্স ওয়ান ইন্টু ডেল্টা এক্স। তারপরে আসবে এফ অফ এক্স থ্রি ইন্টু ডেল্টা এক্স। এইভাবে যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ। কিন্তু এরকম ফাইনাইট সংখ্যক যদি নেই, তাহলে আমার এররের পরিমাণটা লার্জ থেকে যাবে। তাই এই এররটাকে স্কিপ করার জন্য আমাদের কি করতে হবে, এই ডোমেনটাকে আমাকে ইনফাইনাইট করতে হবে, মানে ইনফাইনাইট ভাগে আমাকে এটাকে ভাগ করতে হবে। তাহলে সেটা করলে আমাদের কি হবে, সেটা করলে আমাদের যেটা হবে, যদি এই এন নাম্বারটাকে ইনফিনিটি করে দিই, তাহলে এই যে ক্ষুদ্র অংশগুলো রয়েছে, এই ডেল্টা এক্স, এই ডেল্টা এক্সটা কি খুব ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে ডেল্টা এক্স টেন্স টু আমার 0 হয়ে যাবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে আগে যেটা আমি ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে করেছিলাম, n = 1 to n এফ অফ এক্স এন ইন্টু ডেল্টা এক্স করেছিলাম, এটাকে এরিয়া করেছিলাম। তাহলে এই সামেশনটা কী হবে, যেহেতু এনটা আমার ইনফিনিটি হয়ে গেছে, তখন এটা আর আমাদের ডিসক্রিট ফাংশন থাকবে না, তখন সেটা আমাদের এরিয়া হয়ে যাবে ডোমেন এ টু বি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স। এইটা আমাদের এরিয়া হয়ে যাবে। একইভাবে যেহেতু আমরা আগে কিছু ফাংশনের
ডেরিভেটিভ দেখে নিয়েছিলাম, এবার আমাদের কিছু ফাংশনের ইন্টিগ্রেশনকেও দেখে নিতে হবে। তাহলে কিছু ইন্টিগ্রাল ক্যালকুলাস যখন আমরা করব, কিছু ফাংশনের ইন্টিগ্রেশনকে আমাদের মনে রাখতে হবে। যদি মনে করো আমাদের f(x) = sin x দেওয়া থাকে, তাহলে ইন্টিগ্রেশন f(x) dx এটা আমাদের কি হওয়া উচিত? এটা হবে আমাদের -cos x। একইভাবে যদি f(x) আমাদের cos x দেওয়া হয়, তাহলে ইন্টিগ্রেশন f(x) dx আমাদের হবে sin x। যদি f(x) আমাদের cosec স্কোয়ার x দেওয়া হয়, তাহলে ইন্টিগ্রেশন f(x) dx হবে আমাদের -cot x। যদি f(x) = sec স্কোয়ার x দেওয়া হয়, তাহলে ইন্টিগ্রাল f(x) dx হবে আমাদের tan x। যদি f(x) আমাদের এরকম আসে 1/√(a² - x²), তাহলে ইন্টিগ্রেশন f(x) dx হবে আমাদের sin ইনভার্স x/a। একইভাবে যদি f(x) = 1/√(x² + a² হয়, তাহলে ইন্টিগ্রেশন f(x) dx আমাদের হবে tan ইনভার্স x/a। আরও কিছু ইন্টিগ্রেশন যদি আমরা বলি, তাহলে ইন্টিগ্রেশন 1/x dx হবে ln x। ইন্টিগ্রেশন x⁴n dx হবে xn+1/n+1। এরকম আমাদের আরও অনেক ফর্মুলা আছে যেগুলো তোমরা অঙ্কের ক্ষেত্রে করবে, এবং সব ফর্মুলাগুলো আমাদের ফিজিক্সের ক্ষেত্রে দরকারও পড়ে না খুব একটা। যতটা দরকার পড়ে সেইটুকু আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। এবার ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা প্রয়োগ যদি বলি, আমরা ক্লাস 9 কি 10-এ পড়েছিলাম কার্যক্ষমতা শক্তি। সেক্ষেত্রে আমরা ওয়ার্ক ডানের কথা বলেছিলাম। ওয়ার্ক ডানে আমরা কি বলেছিলাম? ওয়ার্ক ডান কি? যদি কোনো একটা বস্তুতে আমি বল প্রয়োগ করি, বস্তুর একটা সরণ হবে, তাহলে এই বল এবং সরণের গুণফলটাকে আমরা বলেছিলাম কি? ওয়ার্ক ডান বা কৃতকার্য। আবার এই কৃতকার্যটাকে আমরা বলেছিলাম কি? স্কেলার রাশি, তাই তো? তাহলে এখন যদি আমি একটা বল প্রয়োগ করলাম এবং বলের প্রভাবে যদি আমার সরণটা খুব ক্ষুদ্র হয়, তাহলে ডিএক্স সরণ হলো, তাহলে এই এফ ডিএক্সটা হচ্ছে আমার ক্ষুদ্র ওয়ার্ক ডান ডিডাব্লিউ, দ্যাট ইজ কি? আমার এফ(x) ডিএক্স। এখন যদি আমার পুরো এ থেকে বি ডোমেন, এই ডোমেনের মধ্যে আমাকে ওয়ার্ক ডান বের করতে হয়, তাহলে কি করতে হবে? এ থেকে বি অবধি আমার এফ(x) ডিএক্সকে ইন্টিগ্রেশন করতে হবে। মানে এর মধ্যে যতগুলো আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ আছে, এটাকে আমাকে সাম আপ করতে হবে। এই সাম আপ করাটাই তো আমরা দেখলাম একটু আগে, এটাকেই আমরা ইন্টিগ্রেশন বলেছি। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াগুলোকে যদি আমি সাম আপ করি, তবে আমি পাবো কি? ওয়ার্ক ডান। তাহলে এই এফ(x) ডিএক্স এ টু বি ইন্টিগ্রাল করলে যে আমরা ওয়ার্ক ডানটা পাচ্ছি, সেটা কি পেলাম? সেটা পেলাম এই যে ফোর্স এফ(x) আছে এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা এনক্লোজ হলো, সেই এরিয়াটাই আমাদের ওয়ার্ক ডান। এরপরে আমরা আসছি ভেলোসিটি বা বেগ সম্পর্কে। বেগ কাকে বলবো? আমরা ছোটোবেলাতেই পড়েছি যে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। তাহলে ভেলোসিটি কি? ভেলোসিটি ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এক্ষেত্রে আমার ইউনিট কি হবে? ইউনিট হবে সিজিএসএ, ডিসপ্লেসমেন্টের ইউনিট সেন্টিমিটার, আর টাইমের ইউনিট সেকেন্ড, তাহলে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। আর এসআই ইউনিট কি আসবে? মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ মিটার সেকেন্ড ইনভার্স। ঠিক? এবার বেগ আর দ্রুতি মানে ভেলোসিটি আর স্পিডের মধ্যে আমাদের একটা যৎসামান্য পার্থক্য আছে। স্পিডে কি হবে? স্পিডের ক্ষেত্রে
এই ডিসপ্লেসমেন্টটা পরিবর্তন হয়ে যাবে ডিস্টেন্স বাই টাইম। আর অ্যাজ উই নো যে ডিস্টেন্সটা কি আমার স্কেলার কোয়ান্টিটি, তাহলে স্পিড আমার স্কেলার কোয়ান্টিটি, বাট ভেলোসিটিটা কি আমাদের আসলো ভেক্টর কোয়ান্টিটি। কেন? ডিসপ্লেসমেন্ট আমাদের ভেক্টর কোয়ান্টিটি, তাই। যদি ডাইমেনশন বলি, বোথ ভেলোসিটি আর স্পিড দুটোরই মাত্রা আমাদের সেম, তাহলে মাত্রার কথা বললে আমরা কি লিখব ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সের মাত্রা এল আর টাইমের মাত্রা ক্যাপিটাল টি, তাহলে এটা আমাদের আসলো এল টি ইনভার্স। ঠিক। এরপর আমাদের একটা কনসেপ্ট আসছে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি কি? অ্যাভারেজ ভেলোসিটি বলতে আমরা বুঝি ভি অ্যাভারেজ ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। সাপোজ একটা পার্টিকেল বিভিন্ন জায়গায় যাচ্ছে, পজিশনগুলো আমি বলছি এ বি সি অ্যান্ড সো অন। তাহলে মনে করছি এ থেকে বি ও D1 ডিসপ্লেসমেন্ট হলো T1 টাইমে, বি টু সিতে D2 হলো T2 টাইমে, সিমিলার হয়েছে সি টু ডি, D3 হলো T3 টাইমে। তাহলে কি পাচ্ছি? D1 ডিসপ্লেসমেন্ট T1-এ, D2 ডিসপ্লেসমেন্ট টাইম T2-তে, D3 ডিসপ্লেসমেন্ট টাইম T3-তে, D4 ডিসপ্লেসমেন্ট T4 টাইমে এবং DN ডিসপ্লেসমেন্ট টাইম TN-এ। তাহলে ভি অ্যাভারেজটা কি পাবো আমরা? ভি অ্যাভারেজ পাবো D1 প্লাস D2 প্লাস D3 ডট ডট সো অন, অ্যান্ড নিচে আমাদের T1 প্লাস T2 প্লাস T3 সো অন। এর থেকে আমরা কি পেলাম? উপরে হচ্ছে আমাদের নেট ডিসপ্লেসমেন্ট আর নিচে আমার টোটাল টাইম। এটা আমাদের অ্যাভারেজ ভেলোসিটি। এবার আরেকটা কনসেপ্ট আসে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমরা কাকে বলবো? দেখো, যদি টাইমটা আমার খুব ক্ষুদ্র হয় তাহলে কি হবে? বস্তুর পজিশন আমি একটা নির্দিষ্ট পয়েন্টে পাবো। তাহলে যদি টাইম ডোমেনটাকে খুব ক্ষুদ্র করে দেওয়া হয় তাহলে আমরা বেগের যে মানটা পাবো সেটাকেই আমরা তাৎক্ষণিক বেগ বা এক কথায় বেগও বলে থাকি। তাহলে যদি ক্ষুদ্র টাইমটা ডেল্টা টি হয় আর এই অবকাশে আমার যদি সরণটা ডেল্টা এক্স হয় তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, দ্যাট ইজ ডেল্টা এক্স বাই ডেল্টা টি। এটাকেই আমরা লিখে থাকি ক্যালকুলাসে ডিএক্স কে ডিটি। ওকে, এরপর একটা আমাদের ছোট একটা প্রবলেম করা যাক। বলছে কনসিডার অ্যান অবজেক্ট ট্রাভেলিং ইন আ সেমি সার্কুলার পাথ ফ্রম পয়েন্ট ও টু পয়েন্ট পি ইন 5 সেকেন্ড শোন ইন দ্য ফিগার, ক্যালকুলেট অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড। দেখ, প্রথমে আসছি ভেলোসিটির কথা। তাহলে ভেলোসিটির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কাকে? ডিসপ্লেসমেন্টকে। তাহলে ডিসপ্লেসমেন্টটা কোথায় হবে? আমাদের মিনিমাম পাথে হবে। তাহলে এখানে আমাদের দুটো পাথ রয়েছে, উপরেরটাকে আমি পাথ 2 নাম দিলাম, নিচেরটাকে আমি পাথ 1 নাম দিলাম। তাহলে পাথ 1 বরাবর গেলেই আমার মিনিমাম ডিসপ্লেসমেন্ট কভার হবে নাকি পাথ 2 বরাবর? অবশ্যই পাথ 1 বরাবর। তাহলে এই পাথ 1 বরাবর আমি এই ডিসপ্লেসমেন্টকে লিখতে পারবো, ডিসপ্লেসমেন্টটাকে আমি ডি নাম দিলাম। তাহলে ডি ভেক্টর ইকুয়াল টু নাথিং বাট 10 আই ক্যাপ। কতক্ষণে গেছে? আমার 5 সেকেন্ডে গেছে। তাহলে ভেলোসিটি ভেক্টর কত?
ডিসপ্লেসমেন্ট ভেক্টর বাই টাইম, দ্যাট ইজ 10 i cap বাই 5। তাহলে এটা আমাদের পেলাম আমি 2 i cap মিটার পার সেকেন্ড। এখন বেগের মান ভি ভেক্টর মড কত? 2 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের অ্যাভারেজ ভেলোসিটি। এবার অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে, তাহলে অ্যাভারেজ স্পিডটা কত হবে? যদি আমি এই সেমি সার্কুলার পথটা ফলো করি তবে এটা আমাদের কি ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা কত? এই সেমি সার্কুলার পথের সার্কামফারেন্সটা আমাদের কত হবে? অবভিয়াসলি পাই ইন্টু আর। তাহলে আর এখানে কত? 5 সেমি, 5 ইন্টু পাই। তাহলে অ্যাভারেজ স্পিড হবে 5 পাই বাই 5 সেকেন্ড, দ্যাট ইজ পাই মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড কিন্তু আমাদের আলাদা বিষয়। এই দুটোকে এক করে দিলে আমাদের মোটেও কাজ হবে না। এবার এখানে আমাদের আরেকটা প্রবলেম আছে, বলছে দ্য পজিশন ভেক্টর অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই আর ভেক্টর ইকুয়াল টু 2t i cap প্লাস 3t স্কোয়ার j cap। এখানে একটা প্লাস পড়তে ভুলে গেছে, প্লাস 5k cap। We calculate the velocity and speed of the particle at any instant of time t, which calculate the velocity and the speed of the particle at time t second. Okay. তাহলে স্পিডটা আমার স্কেলার, তার মানে স্পিডটা এক্ষেত্রে আমার কি ভেলোসিটির ম্যাগনিটিউড। তাহলে প্রথমে আমি ভেলোসিটিটা বের করি। দেওয়া আছে আমার পজিশন ভেক্টর r ইকুয়াল টু 2t i cap প্লাস 3t স্কোয়ার j cap প্লাস 5k cap। তাহলে আমরা জানি ভেলোসিটি ভি ভেক্টর ইকুয়াল টু dr dt। তাহলে টি এর সাপেক্ষে যদি আমি এটাকে ডেরিভেটিভ করি কী পাবো? 2i cap প্লাস 6t j cap প্লাস 0। তাহলে 2i cap প্লাস 6t j cap এটা আমাদের ভেলোসিটি ভেক্টর। তাহলে স্পিড কত হবে অ্যাট ইনস্ট্যান্ট টি? সেটা হবে আমাদের মড অফ ভি, এটা স্পিড। তাহলে স্পিডটা আমার আসছে √4 প্লাস 36 স্কোয়ার। ওকে, এখন যদি টাইমটা আমার 2 সেকেন্ড হয় তাহলে ভি অ্যাট 2 সেকেন্ড এটা আমরা কত পাবো? এই যে 2i প্লাস 6t, যে এখানে আমি টি এর মান 2 বসিয়ে দেবো, তাহলে এখানে আমি পেলাম 2i cap প্লাস 12j cap। ওকে, তাহলে এই 2 সেকেন্ডেই আমার স্পিড কত আসবে? 4 প্লাস 36 ইন্টু 4, তাহলে 4 144 √148। এটা হবে আমাদের স্পিড। ওকে, তাহলে আজকে আমরা এই অবধি শেষ করছি। পরবর্তী